where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এই টেলি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই ক্লাসের আয়োজন করা হয়েছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় তোমরা এই ক্লাস করার একটা সুবিধা পাচ্ছ। আজকে যেটা পড়াবো তার আগে একটু আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে নিই। আমি পার্থ সাহা, সহশিক্ষক, মহানন্দা উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। দেখো, আমি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়ের শক্তি অংশটা আজকে পড়াবো। এর আগে কার্যক্ষমতা সম্পর্কে বিশদে আলোচনা করেছি, তোমরা দেখে থাকলে বুঝতে পারবে। আজকে শক্তি সম্বন্ধে আমরা আলোচনা করব। তো শক্তি এই শব্দটা আমরা অনেক ছোটবেলা থেকেই ব্যবহার করে আসছি। হয়তো তার পাঠ্যপুস্তকগত অর্থ না জেনে বা না বুঝেও অনেক সময় ব্যবহার করে আসছি, চলতি কথায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। আমরা শক্তি সম্বন্ধে প্রথম আমাদের সম্যক ধারণা হয় ক্লাস 6-এর পাঠ্যপুস্তকে। ক্লাস 6-এর পাঠ্যপুস্তকে শক্তি সম্বন্ধে কিছুটা আলোচনা করা আছে। ক্লাস 9-এর এই চ্যাপ্টারে আমরা শক্তি সম্বন্ধে আরও বিশদে পড়াশোনা করব, আলোচনা করব, এবং যাতে আমাদের এই বিষয়ে ধারণা স্পষ্ট হয় সেটা সম্বন্ধে ওয়াকিবহাল থাকব। তো আমি প্রথমেই কিছু উদাহরণ দিচ্ছি। ধরো, একটা পেরেক একটা কাঠের ব্লকের উপরে আমি রাখলাম, রেখে হাতড়ু দিয়ে এরকমভাবে স্পর্শ করালাম। পেরেকটার কোনো পরিবর্তন হলো না, কিছুই হলো না। কিন্তু আমি যদি হাতুড়িটাকে উপর থেকে এনে হঠাৎ করে পেরেকের উপরে ফেলি, তাহলে দেখা গেল পেরেকটা কাঠের ব্লকের মধ্যে কিছুটা প্রবেশ করে গেল। তারপরে ধরো, ক্রিকেট খেলায় যে উইকেটগুলো আছে, ক্রিকেট বল নিয়ে উইকেটে স্পর্শ করানো হলো, উইকেটের কিছু হলো না। কিন্তু একটা বোলার যখন বল করছে, ব্যাটসম্যান বলটাকে মিস করে গেল, তখন বলটা যে উইকেটে লাগলো, উইকেটটা ছিটকে অনেক দূর চলে গেল। তারপরে ধরো যে আমরা ছোট সময়ে যে সমস্ত খেলনাপাতি নিয়ে খেলেছি, যে বাচ্চাদের খেলনা গাড়ি, সেখানে দেখা যেত গাড়িটা স্থির আছে, তাকে যদি আমি চাবি দিতাম, চাবি দেওয়ার একটা ব্যাপার থাকতো, চাবি দিলে সে কিন্তু চলতে শুরু করলো। কিন্তু অনন্তকাল ধরে চলবে না, কিছুক্ষণ চলার পরে আবার থেমে যাবে, আবার চাবি দিতে হবে, আবার চলবে। এখনকার ঘড়ি তো সব ইলেকট্রনিক ঘড়ি, ব্যাটারিতে চলে। কিন্তু আগেকার দিনে যে ঘড়ি থাকতো, কারো কারো বাড়িতে হয়তো এখনও থাকতে পারে, যে দম দিতে হতো, মানে চাবি দিতে হতো, সেখানেও একটা স্প্রিংয়ে ওই চাবিটাকে ঘুরিয়ে 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 দিনে একবার দিতে হতো। তারপরে ঘড়িটা গোটা দিন 24 ঘন্টা চলতো, আবার পরের দিন ওই টাইমে
মোটামুটি ওই টাইমে চাবি দিতে হতো। তাহলে এই ঘটনাগুলোতে দেখো যে আমরা একটা কোনো কাজ করছি, তার ফলে ওই বস্তুটার মধ্যে কাজ করার একটা সামর্থ্য তৈরি হচ্ছে। আগে আমাদেরকে বস্তুটার মধ্যে কিছুটা কাজ কোনো রকমে করতে হচ্ছে, যান্ত্রিক উপায়ে করতে হচ্ছে। মানে আমি যে বিষয়গুলো বললাম সেগুলোতে যান্ত্রিক উপায়, যান্ত্রিক মানে আমরা কাজ করছি ওর উপরে। ধরে নাও যে প্রথমে যে বললাম হাতুড়িটাকে উঠালাম, উঠিয়ে পেরেকের উপরে মারলাম, তাহলে একটা কাজ করছি। তখন এই যে হাতুড়িটাকে উঠালাম, তখন হাতুড়িটা একটা কাজ করার সামর্থ্য লাভ করলো। ক্রিকেট বল ছুঁড়ে মারা হলো, তখন বলটা কাজ করার সামর্থ্য লাভ করলো। গুলতিতে ঢিল নিয়ে টেনে তারপরে ছাড়া হলো, এই যে টানার সময় যে কাজ করলাম গুলতি, তখন সেটা কাজ করার সামর্থ্য লাভ করলো। তারপরে ধরে নাও যে তীর মারার সময় যে ধনুকের ছিলাটাকে টেনে ধরা হয়, এখানে কাজ করলাম, ধনুক তারপরে তীরটা তারপরে কাজ করার সামর্থ্য লাভ করলো, মানে এগিয়ে গেল। তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা কাজ করলাম, তার ফলে ওই বস্তুটা কাজ করার একটা সামর্থ্য লাভ করছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শক্তিকে যদি সংজ্ঞা দিতে হয়, শক্তি যদি সংজ্ঞা দিতে হয়, তাহলে শক্তি কাকে বলে বলবো? শক্তি হলো কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা কাজ করার সামর্থ্য যদি কোনো কিছুর মধ্যে পাই, যে দেখি এটার মধ্যে কাজ করার সামর্থ্য আছে, তাহলে শক্তি। তো শক্তিটা অর্জন করতে হয় কি করে? কাজের মাধ্যমে। তো আমরা নিজেদের ক্ষেত্রে আরো একটু উদাহরণ দিই। ধরো আমি বা যে কেউ নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হেঁটে উপরতলায় এলো, তার মধ্যে কিন্তু শক্তি জমা হয়ে গেল। আবার কোনো ওই যে স্প্রিংগুলোর আকারের পরিবর্তন হলো, ওর মধ্যে কিন্তু শক্তি জমা হয়ে গেল। তাহলে এইভাবে বিভিন্ন রকম কাজের মাধ্যমে তার মধ্যে কাজ করার সামর্থ্য তৈরি হচ্ছে, আর সেটাই হলো শক্তি। শক্তি যেহেতু কাজের ফলেই শক্তি পাচ্ছি, তাহলে শক্তি আর কার্যের গাণিতিক রূপ কিন্তু আলাদা নয়। শক্তি আর কার্যের, সেই জন্য শক্তি আর কার্যকে একই রাশি হিসাবে ধরা হয়, কিন্তু তাদের রূপটা আলাদা, তাদের প্রকাশভঙ্গি আলাদা। আমরা কিছু কাজ করলে, কোনো বলের বিরুদ্ধে যখন কাজ করা হয়, তখন শক্তি সেখানে জমা হয়। তাহলে শক্তি যেহেতু কার্য একটা স্কেলার রাশি, আগের দিন আমি বলেছি, সেই হিসাবে শক্তি একটি স্কেলার রাশি। শক্তির মাত্রা কার্যের মাত্রার সমান। mL2T⁻²। কার্যের যা মাত্রা আর শক্তির মাত্রা একই। শক্তির একক তাহলে কি হবে? আমি কার্যের একক পড়ানোর সময় বলেছিলাম যে কার্যের এককটা আমরা যদি খুব ভালো করে পড়ে রাখি, তাহলে সেটা যেরকম কার্যের এককগুলো কার্যের জন্য লাগবে, ক্ষমতার ক্ষেত্রেও এর আগের ক্লাসে আমি বলেছি যে ক্ষমতাকে কার্যের একককে সেকেন্ড দিয়ে ভাগ করলেই ক্ষমতা পাওয়া যাবে। সেরকম শক্তির যে একক আর কার্যের একক একই। সেই জন্য আমি আর আলাদাভাবে শক্তির একক অত ডিটেলসে বলছি না, বলে দিচ্ছি যে শক্তির সিজিএস পদ্ধতিতে একক আর্গ, আর এসআই পদ্ধতিতে একক জুল। এছাড়াও ব্যবহারিক একক আছে। সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্গ, এসআই পদ্ধতিতে শক্তির একক জুল। এছাড়াও শক্তির ব্যবহারিক একক কিলোজুল আছে, মেগাজুল আছে, সেগুলো কার্যের ক্ষেত্রেও যখন যেরকম প্রযোজ্য ছিল, এই ক্ষেত্রেও প্রযোজ্য আছে।
এবার আমরা শক্তির কিছু প্রকারভেদ, যেটা আমাদের এই নবম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত আছে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি স্থিতিশক্তি, এটা নিয়ে আলোচনা করি। স্থিতিশক্তি আলোচনার ক্ষেত্রে প্রথমেই তোমরা সংজ্ঞায় চলে যাবে না, আগে কিছু উদাহরণ খোঁজার চেষ্টা করবে। উদাহরণগুলোতে কিভাবে ঘটনাগুলো ঘটছে সেটা খুব ভালো করে পর্যবেক্ষণ করবে। সেখান থেকে সংজ্ঞা দেখবে অনেকটাই নিজেরা তৈরি করতে পারছো। তারপরে বইয়েরটা 2-3 বার পড়ে নাও, দেখবে সংজ্ঞা একবারে তোমার অ্যাসিমিলেট হয়ে গেল, আত্মীকরণ হয়ে গেল সংজ্ঞা। তাহলে স্থিতিশক্তির ক্ষেত্রে উদাহরণ, যেরকম একটা বস্তুকে আমি উপরে তুললাম, এই চকটাই ধরো উপরে তুললাম, আমি যদি ফেলে দিই তাহলে দেখবো যে চকটা ভেঙে 2 টুকরা হয়ে গেছে, তাহলে কাজ করার সামর্থ্য লাভ করেছে। একটা চাবি দেওয়া খেলনা গাড়ি, চাবি দিলাম, ওই স্প্রিং এর পরিবর্তন, আকারের পরিবর্তন করলাম, ও তারপরে চলার শক্তি লাভ করলো। একটা বড় মাটির ঢেলা এইভাবে রাখা আছে, ওখানে কিছু ভাঙছে না, কিন্তু মাটির ঢেলাটাকে উপরে উঠিয়ে ছেড়ে দিলাম, নিচে যখন পড়ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ও কাজ করার সামর্থ্য লাভ করছে। হাতুড়িটা পেরেকের গায়ে যখন সাধারণভাবে স্পর্শ করাচ্ছি, পেরেকের কোনো পরিবর্তন হচ্ছে না, উপরে তুলে আঘাত করছি, পেরেকটা কাঠের ব্লকে প্রবেশ করে যাচ্ছে। তাহলে এখানে দেখো, বস্তুর অবস্থান বা আকার আকৃতির পরিবর্তন যদি করা হয়, বস্তুর অবস্থানের পরিবর্তন কিংবা তার আকারের পরিবর্তন কিংবা তার আকৃতির পরিবর্তন যদি করা হয়, তাহলেই তার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায় বা সেই বস্তু বা সংস্থা কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বলে স্থিতিশক্তি। তাহলে আশা করি স্থিতিশক্তি সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হলো। এবার স্থিতিশক্তির আমরা মূলত দুরকম এখানে আলোচনা করছি, আরো অন্যান্য থাকতে পারে। আমাদের পাঠ্যক্রমের অন্তর্গত এই দুটো নিয়ে আলোচনায় আমরা আসছি। অভিকর্ষজ স্থিতিশক্তি, এটা কিরকম? অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করার ফলে কোনো বস্তুতে যে শক্তি জন্মায়, মানে কাজ করার যে সামর্থ্য লাভ করে বস্তুটা, সেটা হলো অভিকর্ষজ স্থিতিশক্তি। অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করা মানে কি? এর আগের ক্লাসেই আমি বলেছিলাম, যেদিন কার্য পড়াই, যে বলের বিরুদ্ধে কার্য। তো অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য, যেরকম একটা ঢিলকে আমি উপর দিকে ছুড়লাম, তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করলাম। কোনো একটা বস্তুকে ওপরে উঠানো হলো, জলকে নিচ থেকে পাম্পের সাহায্যে জলাধারে পৌঁছে দেওয়া হলো, তাহলে এগুলো, এই যে অবস্থানের পরিবর্তন হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে, তার মধ্যে যে শক্তি জমা হচ্ছে সেটা হলো অভিকর্ষজ স্থিতিশক্তি। আরেক রকম স্থিতিশক্তি সম্বন্ধে আমরা পড়ব, সেটা হলো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তি, একটা স্প্রিং তার আকারের পরিবর্তন করা হলো, তাহলে স্থিতিস্থাপকতা ধর্মের কারণে সেই বলের বিরুদ্ধে কাজ করা হলো এবং সেই স্প্রিংয়ের মধ্যে কাজ করার সামর্থ্য জন্মালো, তখন গাড়িটা চলছে বা ঘড়ির কাঁটাগুলো ঘুরছে। বাটুলের বা ওই রকম ধনুকের ছিলা, এগুলোর ক্ষেত্রে ওইটাকে টেনে, যখন গুলতিতে ঢিলটাকে টেনে নিয়ে আসা হলো, তখন তার আকারের পরিবর্তন করা হলো, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে ওর মধ্যে একটা কাজ করার সামর্থ্য জন্মালো। ধনুকের ছিলাতেও তাই, ওর আকারের পরিবর্তন করা হলো, ওর মধ্যে কাজ করার সামর্থ্য জন্মালো। তাহলে এগুলো হলো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে আমরা স্থিতিশক্তি সম্বন্ধে জানলাম। এবার অভিকর্ষজ স্থিতিশক্তির গাণিতিক রাশিমালা নির্ণয় করব।
দেখো এবার এম ভরের ধরি, এম ভরের একটি বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে লম্বভাবে এইচ উচ্চতায় তোলা হলো। তাহলে এখানে বল কত? এম ইন্টু জি অভিকর্ষজ ত্বরণ, জি হলো অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এবার সরণ কত হয়েছে? সরণ মানে এখানে কিন্তু উচ্চতা এইচ। তাহলে এই যে কৃতকার্য, এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তুলতে যে কৃতকার্য, সেটাই হলো এক্ষেত্রে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি বল ইন্টু সরণ, কার্য মানে কি? বল ইন্টু সরণ। কি জন্য কাজটা করা হচ্ছে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় তোলা হচ্ছে। তাহলে এম জি বল ইন্টু এইচ। তাহলে এম জি এইচ হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি, যখন একটা বস্তুকে লম্বভাবে এইচ উচ্চতায় তোলা হচ্ছে। এম জি এইচ, এম মানে বস্তুর ভর, যে বস্তুটাকে তোলা হচ্ছে, জি হলো অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হলো উচ্চতা। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্থিতিশক্তি এইরকম ক্যালকুলেশনে সবসময় কি লম্বভাবে তুলতে হবে? না, লম্ব না, যে রকম খুশি তোলা যেতে পারে। এটাকে এরকম করা যেতে পারে, এখানে আছে এরকম করা যেতে পারে, এরকম যা খুশি করা যেতে পারে, কিন্তু তখন গাণিতিক এক্সপ্রেশনটা এটা থাকবে না। তখন অভিকর্ষজ বলের ওই দিক বরাবর উপাংশ নিতে হবে, নিয়ে গণনা করতে হবে। তো সেগুলো আমাদের অত ডিটেলসে নেই, সেই জন্য আমি শুধু লম্বভাবে এই ব্যাপারটাই বললাম, গাণিতিক মানে সমীকরণ প্রতিষ্ঠা করলাম। আর বাকি ক্ষেত্রে অবস্থান পরিবর্তন হলেই কিন্তু স্থিতিশক্তির জমা হবে, তৈরি হবে, এবং সেটা অভিকর্ষজ বলের বিরুদ্ধে যদি হয়, সেটা হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি হিসাবে তার মধ্যে জমা থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্থিতিশক্তি ধনাত্মক না ঋণাত্মক না কি? দেখো, স্থিতিশক্তি একটা রেফারেন্স ফ্রেমের জন্য নির্ভর করে। রেফারেন্স ফ্রেম এখানে খুব গুরুত্বপূর্ণ, মানে নির্দেশ তল, নির্দেশ তন্ত্র। ধরো এই উচ্চতাটাকে আমি ধরলাম এইচ ইকুয়ালস টু 0, মানে এটা বেস লেভেল, ভূমি। এবার একটা বস্তুকে কেউ ধরা যাক এখানে এইচ উচ্চতায় তুলল, যেখানে এইচ এর মান এইচ, বস্তুটাকে এইখানে তোলা হলো এম ভরের বস্তুকে। তখন তার স্থিতিশক্তি, আমি এখন স্থিতিশক্তি লিখলে ইপি লিখছি, পোটেনশিয়াল এনার্জি সংক্ষেপে, ইপি এমজিএইচ। এটা কিন্তু ধনাত্মক হয়ে গেল, কারণ এর থেকে উপরের দিকে তোলা হলো, মানে ধনাত্মক। এখন যদি বলা হয় যে এইটা হলো নির্দেশতন্ত্র, এখানে দাঁড়িয়ে কেউ বলছে যে এইখানে একটা বস্তু আছে ঠিক এইচ উচ্চতার নিচে, যাকে মাইনাস চিহ্ন দিয়ে বোঝেন, মাইনাস এইচ নিচে, মানে এইচ একক নিচে আছে বস্তুটা, তাহলে তার স্থিতিশক্তি কি হবে? তখন ইপি ইকুয়ালস টু মাইনাস এমজিএইচ। তাহলে দেখো এখানে, তাহলে স্থিতিশক্তি কিন্তু ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, 0 হতে পারে কখন? যে রেফারেন্স লেভেলে বা যে নির্দেশ তলে আমরা সাপেক্ষে মাপছি, যদি সেই নির্দেশ তলে বস্তুটা থেকে থাকে, তাহলে তার, যদি বস্তুটা এখানে থেকে থাকে, তার স্থিতিশক্তি ইপি ইকুয়ালস টু 0। এবার বস্তুটাকে আমি এইচ উচ্চতায় তুললাম, এইচ উচ্চতায় এর সাপেক্ষে ধনাত্মক, সেই জন্য ধনাত্মক হয়ে গেল স্থিতিশক্তি। আমি এইচ গভীরতায় বস্তুটাকে নামালাম, তখন এইচ গভীরতা এর সাপেক্ষে ঋণাত্মক, তখন হয়ে গেল ঋণাত্মক স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি ধনাত্মক ঋণাত্মক উভয়ই হতে পারে। আচ্ছা, এবার
গতিশক্তিতে চলে আসি। গতিশক্তি আর শক্তির একক কিন্তু যে কোনো রকম শক্তি হোক তার একক যা আগে বললাম একই থাকবে, আর্গ সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে জুল। গতিশক্তি যেরকম একটা পেরেকের উপরে হাতুড়ির যে গল্পটা উদাহরণটা আগে দিয়েছিলাম, সেখানে কিন্তু হাতুড়িতে গতি সঞ্চার হচ্ছে বলেই পেরেকটা ব্লকে প্রবেশ করতে পারছে। আবার ধরে নাও যে ক্রিকেট খেলায় বোলার বল ছুটছে, তখন ব্যাটসম্যান বলটাকে যদি মারতে না পারলো, এবার উইকেটে পড়ে উইকেটটা ছিটকে চলে গেল, এখানে কিন্তু বলটা গতি ফলে বলটার মধ্যে যে কাজ করার সামর্থ্য তৈরি হয়েছে সেটা ফলে কিন্তু উইকেটটা ছিটকে চলে গেছে। আমি যদি এই চকটাকে এরকমভাবে মেঝেতে স্পর্শ করাই তাহলে কিন্তু চকটা ভাঙবে না, কিন্তু আমি যদি এইভাবে ফেলে দিই মেঝেতে তাহলে কিন্তু ভেঙে যাবে। চকটা যখনই গতি লাভ করছে তখনই কিন্তু তার মধ্যে কাজ করার সামর্থ্য তৈরি হচ্ছে। তাহলে এখানে বুঝতেই পারলে তাহলে সংজ্ঞা আমরা কিভাবে দেব? কোনো গতিশীল বস্তু তার গতি অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে গতিশক্তি। কোনো গতিশীল বস্তু তার গতি অবস্থার জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। তাহলে এবার গতিশক্তির রাশিমালা কি হবে? গতিশক্তির রাশিমালা ধরি এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল। মনে রাখবে একটা কোনো বস্তুর গতিশক্তির পরিমাপ করতে গেলে বস্তুটাকে থামাতে গিয়ে যে ওর গতির বিরুদ্ধে যে কার্য করতে হয় সেইটাই হলো গতিশক্তি। একটা বস্তু গতিশীল আছে, তার গতিশক্তির পরিমাপ করব কি করে? বস্তুটাকে থামানোর জন্য বস্তুর গতির বিরুদ্ধে যে বলটা কাজ করে সেই বলের দ্বারা যে কৃতকার্য, সেই কৃতকার্যটাই হবে বস্তুর গতিশক্তি। সেটাই আমরা এখানে গাণিতিকভাবে দেখব। এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল, বস্তুর গতির বিরুদ্ধে এফ বল ক্রিয়া করায় টি সময় পরে বা টি সেকেন্ড পরে বস্তুটি স্থির হলো। তাহলে স্থির হচ্ছে মানে কি? গতি থেকে স্থির হচ্ছে মানে মন্দন। তাহলে এখানে মন্দন ধরে নিলাম এ, বস্তুতে যে মন্দন তৈরি হলো এ, এবং বল প্রয়োগের পরে এস দূরত্ব অতিক্রম করে বস্তুটি স্থির হলো। তাহলে দেখো ভালো করে এটাকে, এই জিনিসটাকে আগে বুঝে নাও। ধরি এম ভরের একটা বস্তু ভি বেগে গতিশীল, বস্তুর গতির বিরুদ্ধে এফ বল ক্রিয়া করছে। কি জন্য? বস্তুটাকে থামাবে। এখন তোমরা জানো একটা গাড়ি চলছে, এখনই ব্রেক করলে এখনই তো থামবে না, একটু গিয়ে থামবে। এখন নির্ভর করছে গাড়ির গতির উপরে, কতটা গতিবেগে চলছে। যদি বেশি গতি থাকে তাহলে ব্রেক করার পরে বেশি দূর যাবে। যেমন একটা ট্রেন চলছে, ট্রেনকে থামাতে গেলে অনেক আগে থেকে ব্রেক করতে হয়, ব্রেক করার পর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তারপরে থামে। তাহলে এখানে কোনো বস্তুর গতির বিরুদ্ধে এফ বল ক্রিয়া করায় টি সেকেন্ড পরে বস্তুটি স্থির হলো। বল প্রয়োগ যে মুহূর্তে করা হলো তার টি সেকেন্ড পরে বস্তুটি স্থির হলো। এবং এই স্থির হতে গিয়ে বস্তুতে অবশ্যই তোমরা জানো যে মন্দন তৈরি হবে। একটা বস্তু গতিশীল থেকে স্থির হতে গেলে মন্দনটা হলো এ। আর বল প্রয়োগের পরে এস দূরত্ব অতিক্রম করে বস্তুটা স্থির হলো, মানে থামানোর জন্য ওকে যে বল প্রয়োগ করা হলো সেখান থেকে ও যে স্থির হলো এই দূরত্বটা অতিক্রম করলো এস। এবার তোমরা
গতীয় সমীকরণ যখন পড়েছো তখন এরকম একটা সমীকরণ পড়েছো যে অন্তিম বেগের বর্গ মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার। তো এখানে আমাদের প্রাথমিক বেগটাই ভি আর অন্তিম বেগটাই শূন্য, তাহলে শূন্য স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস টু এ এস। আশা করি এই সমীকরণটা তোমাদের কাছে নতুন নয়। তাহলে এখান থেকে আমরা এস ইকুয়ালস টু পেতে পারি ভি স্কোয়ার বাই টু এ। আর ক্রিয়াশীল বল হলো এফ। এবার এফ মানে কি? এফ বল মানে আমরা জানি, বল অধ্যায়ে পড়েছি যে বস্তুর ভর গুণিত ত্বরণ, বা এখানে মন্দন হয়ে যাবে। তাহলে এফ ইকুয়ালস টু এম এ। বল মানে কিন্তু এটা বিরুদ্ধ বল, ওই জন্য আর নেগেটিভ চিহ্ন ব্যবহার করলাম না। কথাটা যদি বিরুদ্ধ লিখে দিই তার মধ্যে একটা নেগেটিভ ব্যাপার চলে আসবে। তাহলে বিরুদ্ধ বল এফ এম এ। তাহলে এবার আমরা যদি গতিশক্তি লিখি, গতিশক্তি, আমি আগেই বললাম গতিশক্তিটা কি তোমাদের মনে হতে পারে শক্তি বলছি আর কার্য যেভাবে বের করেছি সেভাবে বের করছি, ব্যাপারটা কি? আবারও বলছি, আগেও বললাম আবারও বলছি যে বল প্রয়োগ করা হচ্ছে গতির বিরুদ্ধে। কোনো বস্তুর গতিশক্তি পরিমাপ করতে গেলে সেই বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে তাকে থামানোর জন্য যে কাজ করা হচ্ছে সেইটাই গতিশক্তির পরিমাপ। তাহলে আমাদেরকে আলটিমেটলি কাজ বের করতে হচ্ছে, কিন্তু কাজ বের করার টেকনিকটা এখানে একটু অন্যরকম, যে বস্তুর গতির বিরুদ্ধে এখানে কাজ করতে হচ্ছে, সেইটাই গতিশক্তি হিসাবে জমা হবে। তাহলে এবার এফ এর মান বসানো যাক এম এ, আর এস এর মান ভি স্কোয়ার বাই টু এ। এ কেটে গেল, তাহলে হাফ এম ভি স্কোয়ার। এটা আমাদের খুবই পরিচিত সমীকরণ। গতিশক্তিকে সংক্ষেপে আমরা ই কে ফর কাইনেটিক এনার্জি, গতিশক্তির জন্য ই কে। তাহলে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা হলো গতিশক্তির রাশিমালা। তাহলে কিভাবে পেলে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের গাণিতিক সমস্যা সমাধানে গতিশক্তি বের করতে গেলে আমরা তখন কিন্তু হাফ গুণিত বস্তুর ভর আর বেগের বর্গ করলেই আমরা গতিশক্তির পরিমাপ করতে পারবো। এই হলো গতিশক্তি। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করলে এখানে যে আমরা স্থিতিশক্তি পড়লাম, গতিশক্তি পড়লাম। এবার একটু আরেকটা শক্তি সম্বন্ধে বলি, যান্ত্রিক শক্তি। এই যে স্থিতিশক্তি গতিশক্তির যে সম্মিলিত রূপ, এইটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। দেখো স্থিতিশক্তি আর গতিশক্তিগুলো পাচ্ছি কেমন করে? হয় বস্তুর অবস্থান পরিবর্তন করে, অথবা বস্তুর মধ্যে গতি সঞ্চার করে, বস্তুর আকারের পরিবর্তন করে, আকৃতির পরিবর্তন করে, এইভাবে আমরা শক্তিগুলো পেলাম, স্থিতিশক্তি এবং গতিশক্তি। এবার এদের সম্মিলিত রূপ হলো যান্ত্রিক শক্তি। টোটালটাকে একসঙ্গে বলবো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির মধ্যেই আছে গতিশক্তি, যান্ত্রিক শক্তির মধ্যেই আছে স্থিতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলবো? কোনো বস্তুর অবস্থান, আকার বা আকৃতি পরিবর্তন করলে বা তার গতি অবস্থার জন্য বস্তুতে কাজ করার যে সামর্থ্য লাভ করে বস্তু বা যে শক্তি লাভ করে তাকেই বলে যান্ত্রিক শক্তি। তাহলে এই হলো যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কিন্তু সবই, এতক্ষণ যে উদাহরণগুলো আমরা দিয়েছি সব কিছু হলো যান্ত্রিক শক্তি। তার মধ্যে কোনোটা স্থিতিশক্তি, কোনোটা গতিশক্তি। স্থিতিশক্তির মধ্যে কোনোটা অভিকর্ষীয় স্থিতিশক্তি, কোনোটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। সেগুলো আলোচনা করলাম, সেগুলো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যান্ত্রিক শক্তি এটা কিন্তু সংরক্ষিত হয়। সংরক্ষিত হয় মানে একটা কোনো সিস্টেমের যান্ত্রিক শক্তি কিন্তু স্থির, ধ্রুবক, ঠিক আছে, যাকে বলা হয় যান্ত্রিক শক্তির সংরক্ষণ। যান্ত্রিক শক্তির সংরক্ষণ। একটা কোনো ক্ষেত্রে গতিশক্তি বা স্থিতিশক্তি পৃথকভাবে সংরক্ষিত হয় না, তারা মিলিতভাবে সংরক্ষিত হয়, সেইটা হলো যান্ত্রিক শক্তির সংরক্ষণ। আমরা যদি এরকম ভাবি যে কোনো একটা সিস্টেম বা সংস্থার উপরে যদি বাইরে থেকে কোনো শক্তি অপচয়ী বল ক্রিয়া না করে বা কোনো বিরুদ্ধ বল ক্রিয়া না করে, তাহলে
সেক্ষেত্রে যে বলটার দ্বারা কেবলমাত্র কাজ হচ্ছে সেই বলটাই যদি থাকে, তাহলে সেখানে স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট সমষ্টি সর্বদাই অপরিবর্তিত থাকে। এটাই হলো যান্ত্রিক শক্তির সংরক্ষণ। আমরা যেরকম একটা কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম, এই যে এখান থেকে ছেড়ে দিলাম মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, মাটি স্পর্শ করলে কিন্তু অন্য ঘটনা ঘটে যাবে, তখন আর যান্ত্রিক শক্তি থাকবে না, তখন অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তোমরা জানো যে এমনি ওভারঅল ভাবে যে শক্তির ক্ষয় নেই, শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর। তোমরা ক্লাস 6-এ এগুলো হয়তো পড়েছো যে তড়িৎ শক্তি একটা শক্তি থেকে অন্য শক্তি যে পাওয়া যায়, যে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, এগুলো বিভিন্ন আছে। যাই হোক, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু এখানে যেটা বলছি যে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত অবধি টোটালটা যেটা থাকবে যান্ত্রিক শক্তি, এটা থাকবে ধ্রুবক। সেটা কিভাবে থাকছে সেটাই আমরা দেখব। যান্ত্রিক শক্তি সংরক্ষণ, m ভরের একটি বস্তুকে অবাধে, এই যে অবাধে বলা, অবাধে ওয়ার্ডটার মধ্যেই কিন্তু বোঝানো হয়ে গেল যে এখানে অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল আর কাজ করছে না। মানে বায়ুর বাধা ইত্যাদি যে শক্তি অপচয়ী বল, সেগুলোকে এখানে ইগনোর করা হলো, উপেক্ষা করা হলো, মানে সেগুলো এখানে নেই। তাহলে m ভরের একটি বস্তুকে অবাধে এই উচ্চতা থেকে লম্বভাবে নিচে ছেড়ে দেওয়া হলো। জাস্ট এরকম ছেড়ে দিলাম, কোনো বল প্রয়োগ করলাম না আমি, আমার হাতে এই যে চকটা দেখছো আটকে আছে, এটাকে ছেড়ে দিলাম এরকম। তো এই বস্তুটা ধরো ছাড়ার মুহূর্তে এ অবস্থানে আছে, m ভরের বস্তু ছাড়ার মুহূর্তে এ অবস্থানে আছে, আর এইটা হলো ভূমি স্পর্শ করার মুহূর্ত, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত সি। আর এদের মাঝামাঝি একটা অবস্থান চিন্তা করি, এটা হলো সি, ভূমি স্পর্শ করার জাস্ট পূর্ব মুহূর্ত। আর এদের মাঝামাঝি একটা অবস্থান চিন্তা করি বি, এবং এইটার ডিস্টেন্সটা ধরে নিই এক্স, m ভরের বস্তু আছে এখানে। তাহলে এবার আমরা কিছু গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখছি কি ঘটনা ঘটে। দেখো, এ বিন্দুতে বস্তুর বেগ 0, এখানে কিন্তু বস্তুর বেগ নেই, কিছু বেগ 0। এইখানে বেগ একটা ধরে নিলাম v1, আর এইখানে বেগ হলো v, কারণ বস্তুটা আমার হাতেই আটকে আছে, তাহলে বেগ থাকবে না। তাহলে বেগ নেই সেহেতু কাইনেটিক এনার্জি হাফ m v স্কোয়ার, বেগের মান 0, তাহলে কত হলো 0। এবার পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, এখানে কি হচ্ছে, বস্তুটা কত উচ্চতায় আছে। স্থিতিশক্তির ক্ষেত্রে কিন্তু উচ্চতা খুব গুরুত্বপূর্ণ, কারণ উচ্চতার উপরে স্থিতিশক্তি টোটালটা নির্ভর করে। তাহলে এইচ উচ্চতায় আছে, এই টোটাল ডিস্টেন্সটা হলো এইচ, টোটাল ডিস্টেন্সটা হলো এইচ, তাহলে এর স্থিতিশক্তি হলো mgh। তাহলে এখানে টোটাল যান্ত্রিক শক্তি, এই কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির যোগফল, এটা হলো এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, এই যোগফলটা হলো mgh, 0 প্লাস mgh। তাহলে এই বিন্দুতে আমরা শক্তি কত পেলাম, mgh, এবং টোটালটাই স্থিতিশক্তি, কোনোরূপ গতিশক্তি নেই। এবার বি বিন্দুতে চলে আসি। বি বিন্দুতে যেহেতু v1 বেগ লাভ করেছে, তাহলে আগে বেগটা বের করতে হবে। তাহলে এখানে ছিল 0, পরে বেগ লাভ করলো v1, তাহলে v1 স্কোয়ার, একটু আগে যে গাণিতিক সমীকরণটা ব্যবহার করলাম সেইটাই আবার ব্যবহার করছি, v1 স্কোয়ার 0 স্কোয়ার মানে প্রাথমিক বেগের স্কোয়ার ইকুয়ালস টু 2g, কতটা পথ অতিক্রম করলো x, তাহলে v1 স্কোয়ার ইকুয়ালস টু 2gx। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ mv1 স্কোয়ার, তাহলে হাফ m 2gx, তাহলে 2 কেটে গেল, তাহলে mgx, এটা হলো কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি ep ইকুয়ালস টু
দেখো এবার আমাকে এই ডিস্টেন্সটা, বস্তু তো আর উপরে দেখে লাভ নাই কি আছে, এবার এইখানে কতটা উচ্চতা, এইটুকু উচ্চতা কত, h মাইনাস এক্স, এক্স ডিস্টেন্স চলে এসছে, তাহলে এখন কত উচ্চতায় আছে, h মাইনাস এক্স, তাহলে এম জি এইচ মাইনাস এক্স এই উচ্চতায় আছে। তাহলে এবার আমাদের মোট শক্তি যদি বের করতে হয়, আমাদের যদি মোট শক্তি বের করতে হয় তাহলে এইটা আর এইটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে উপরে মুছে দিলাম, তাহলে ইকুয়ালস টু এখানে mgx গতিশক্তি আর স্থিতিশক্তি হলো mgh মাইনাস এক্স, তাহলে mgx mgh মাইনাস mgx কেটে গেল, এটা বি বিন্দুতে, তাহলে eb ইকুয়ালস টু mgh। তাহলে একটা জিনিস খেয়াল করো, এ বিন্দুতে স্থিতিশক্তি পেয়েছি কিন্তু mgh এবং টোটালটা, আমরা যান্ত্রিক শক্তি পেয়েছি mgh এবং টোটালটাই স্থিতিশক্তি, আর বি বিন্দুতে যান্ত্রিক শক্তি পেলাম mgh, কোনো পরিবর্তন হলো না যান্ত্রিক শক্তির, একই আছে, কিন্তু ভেতরের ব্যাপারে চেঞ্জ হয়ে গেল। বি বিন্দুতে বস্তুটার মধ্যে কিছুটা পার্ট আছে গতিশক্তি আর কিছুটা পার্ট আছে স্থিতিশক্তি। যদি বলে যে এখানের গতিশক্তির পার্ট কত mgx আর স্থিতিশক্তির পার্ট কত এইটা, কিন্তু দুটো যখন মিলিয়ে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে মোট শক্তি mgh একই আছে। এবার ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত, এটার আমাদের লাগবে না এখন। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত সি বিন্দুতে উচ্চতা h, সি বিন্দুতে উচ্চতা কিন্তু h ইকুয়ালস টু 0, জাস্ট ভূমি স্পর্শ করবে সেই মুহূর্তটা, ভূমি স্পর্শ করেনি এই করবে তখন। তাহলে এখানে বেগ v যদি ধরা হয় তাহলে v স্কয়ার ইকুয়ালস টু 0 প্লাস 2gh, কতটা দূরত্ব চলে এসছে h, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু 2gh। তাহলে এখানে স্থিতিশক্তি, সরি গতিশক্তি E কে কাইনেটিক এনার্জি হাফ m v স্কয়ার ইকুয়ালস টু হাফ m 2gh, তাহলে mgh। আর স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি কিন্তু 0, কারণ mg ইন্টু h এর মান 0, তাহলে 0। তাহলে এখানে গতিশক্তির মানই হয়ে গেল mgh, স্থিতিশক্তি নাই। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটার মধ্যে কোনো রূপ স্থিতিশক্তি নেই, কারণ উচ্চতা 0। তাহলে এখানে সি বিন্দুতে যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু mgh। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে গোটা এই যে ক্যালকুলেশনটা করলাম প্রথম থেকে, যেরকম এর মুছে দিয়েছি, কিন্তু এ বিন্দুতেও আমরা দেখেছি যে মোট যান্ত্রিক শক্তি কিন্তু mgh ছিল। তাহলে এ বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh, বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh, সি বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh। তাহলে আমরা এই যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখলাম যে কোনো বিন্দুতে যান্ত্রিক শক্তি কিন্তু mgh থাকছে, কিন্তু এই mgh এর প্রকারভেদটা আলাদা, কোন সময়ে কি থাকছে সেইটা আমাদের পর্যবেক্ষণের ব্যাপার আছে। যেরকম এ বিন্দুতে বস্তুটা ছাড়ার মুহূর্তে সমস্তটাই যান্ত্রিক শক্তি, সমস্ত যান্ত্রিক শক্তিটাই স্থিতিশক্তি। মাঝামাঝি যে কোনো বিন্দুতে যত নিচের দিকে নামতে থাকবে আস্তে আস্তে কি হবে, স্থিতিশক্তি কমবে, গতিশক্তি বাড়বে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সমগ্রটাই গতিশক্তি। এবার যদি উল্টো দিকে ভাবো, একটা চক বা কোনো ঢিলকে উপর দিকে ছুড়ে দেওয়া হলো, তাহলে তুমি যখন উপর দিকে ছুড়ে দিলে তখন আস্তে আস্তে ওর গতিশক্তি কমবে, স্থিতিশক্তি বাড়বে। একবারে শীর্ষবিন্দু যেখানে ওর বেগ 0 হয়ে যাচ্ছে, শীর্ষবিন্দুতে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তখন সমগ্রটাই ওর স্থিতিশক্তি। আবার যখন নামতে থাকবে স্থিতিশক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে। আশা করি এইটা সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এবারে আমাদের কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আরেকটা একটু গাণিতিক সমীকরণ বলে দিই, যে m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে দেখাও যে তার ভরবেগ
পি ইকুয়ালস টু √2me। এটা হয়তো একটা প্রশ্ন এরকম থাকলো। তাহলে ধরি m ভরের বস্তুর বেগ v, গতিশক্তি ইকুয়ালস টু, গতিশক্তি ধরলাম কেন এখানে, কারণ গতিশক্তি দেওয়াই আছে প্রশ্নে ই, 12 mv²। এবার ভরবেগ পি মানে আমরা জানি ভর ইন্টু বেগ, তাহলে এবার ইকুয়ালস টু mv²/2। এবার উপরে আমি একটা m এক্সট্রা নিলাম, মানে গুণ করেছি, তাহলে নিচে ভাগ করতে হবে, নিচে আরেকটা m নিতে হবে, তাহলে ভাগ হয়ে গেল, কেটে গিয়ে দেখো আগের ইকুয়েশন একই থাকছে। তাহলে এটা হয়ে গেল p², মানে mv তার স্কোয়ার, আর নিচে 2m, অর p² ইকুয়ালস টু 2me। তাহলে p ইকুয়ালস টু √2me। তাহলে আমাদের যেটা যে জায়গায় আসতে হবে সেই জায়গায় আমরা চলে এলাম। ঠিক আছে, খুবই সহজ ব্যাপার। 2 নম্বরের প্রশ্ন হিসাবে এই ডিডাকশন আসতেই পারে। আমরা এবার কিছু গাণিতিক প্রবলেম করব। আচ্ছা, দেখো এখানে m উচ্চতায়, দেখো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, নিউমেরিক্যাল প্রবলেম। 5 মিটার উচ্চতায় অবস্থিত 1 কেজি ভরের একটি বস্তুতে স্থিতিশক্তির পরিমাণ কত? তাহলে বস্তুর ভর 1 কেজি, অভিকর্ষজ ত্বরণ সিজিএস না এসআই, এসআই অঙ্ক হচ্ছে, তাহলে এসআই পদ্ধতির অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি কিছু অভিকর্ষজ ত্বরণ দিয়ে দেয় তাহলে সেটা ব্যবহার করতে হবে। আর উচ্চতা 5 মিটার। তাহলে অতএব স্থিতিশক্তি, আমরা স্থিতিশক্তির রাশিমালা জানি mgh, m হলো 1 কেজি, g 9.8 ইন্টু 5, একক হলো জুল। 5, ঠিক আছে, এই জুল 49 জুল। তাহলে স্থিতিশক্তির পরিমাণ হলো 49 জুল। এই হলো স্থিতিশক্তির পরিমাপ। দেখো আরেকটা সমস্যা, আরেকটা প্রবলেম। একটি 200 কেজি ভরের বস্তুকে কত উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তির মান 9800 জুল হবে? তাহলে ধরি বস্তুটিকে h মিটার উচ্চতায় তুলতে হবে। বস্তুর ভর দুশো কেজি, অভিকর্ষজ ত্বরণ জি কিছু বলে দেয়নি, তার মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিতে হবে। আর উচ্চতা h ইকুয়ালস টু h, এটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, এবার প্রশ্নানুসারে mgh ইকুয়ালস টু 9800, 200 ইন্টু 9.8 ইন্টু h 9800, or h equals to 9800 by 200 9.8। এখানে একটা শূন্য নিলাম, দশমিক উঠে গেল, দুটো শূন্য কেটে গেল, 10 5। তাহলে 5 মিটার উচ্চতায় বস্তুটাকে তুলতে হবে।
এই হলো এইটার উত্তর। ঠিক আছে, দেখো আরেকটা প্রবলেম। একটি বস্তুর ভর 20 গ্রাম, বেগ 10 মিটার পার সেকেন্ড, অপর একটি বস্তুর ভর 40 গ্রাম, বেগ 5 মিটার পার সেকেন্ড, বস্তুদ্বয়ের গতিশক্তির তুলনা করো। তাহলে এখানে প্রথম বস্তুর গতিশক্তি E1 ইকুয়ালস টু হাফ এম। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা সিজিএসএ আছে, এটা এসআই আছে, কিন্তু এখানে এককগুলোকে চেঞ্জ না করলেও হবে যেহেতু অনুপাত, কারণ এটাও আবার সিজিএসএ আছে। তো আমি সাধারণ নিয়মেই করছি, তোমরা চেঞ্জ না করলেও এখানে অঙ্কটায় কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা যদি বের করতে বলতো তাহলে কিন্তু একই পদ্ধতিতে নিয়ে আসতে হতো। সেইটা বোঝার জন্য আমি ওই রকমভাবেই অঙ্কটা করছি। গ্রাম আছে, কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ, ইন্টু বেগের স্কোয়ার, এত জুল। দ্বিতীয় বস্তুর গতিশক্তি E2 হাফ 40/1000 ইন্টু 5 তার স্কোয়ার জুল। এবার এই দুটো তুলনা করতে বলেছে, গতিশক্তি দ্বয়ের তুলনা। তাহলে হাফ 20/100, বর্গটাকে আমি ভেঙে লিখছি তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনের। 20/1000, 40/1000 গ্রাম থেকে কেজিতে করার জন্য, আর 5 গুণ 5। তাহলে এইটার সঙ্গে এটা কেটে গেল, এটা কেটে গেল, 5 2 2 2 2 কেটে 4 কেটে গেল, তাহলে 2/1। যাই হোক, এগুলো তোমরা গাণিতিক যে কাটাকাটি করলাম, মানে অ্যাকচুয়ালি ভাগ গুণ, সেগুলো তোমরা নিজেদের মতো করে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে E1 is to E2, 2:1, এই হলো এদের অনুপাত। দেখো 100 গ্রাম ভরের একটি বুলেটকে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে ছোড়া হলে বুলেটটির গতিশক্তি কত? তাহলে বুলেটের ভর ব্র্যাকেটে m ইকুয়ালস টু 100 গ্রাম, ঠিক আছে, কিন্তু বেগ আছে আবার এসআই। তাহলে এটাকে কি এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্রাম সিজিএস আর বেগ আছে এসআই, তাহলে এটাকে আমি এসআই করে নিচ্ছি। এত কেজি। বেগ 300 মিটার পার সেকেন্ড, তাহলে বুলেটের গতিশক্তি হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার 300 গুণ 300 3 15 45 আর দুটো শূন্য, এত জুল। এই হলো বুলেটের গতিশক্তি 4500 জুল। আশা করি কোনো অসুবিধা হয়নি। হাফ mv স্কোয়ার, হাফ m এর মানে গোটাটাই বসিয়ে দিলাম, আমি কাটাকাটিগুলো একবারে করতে চাইছি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। 300 এটা এরমভাবে লিখলাম, অ্যাকচুয়ালি ভি স্কোয়ার 300 দুবার আছে ওই জন্য কেটে এবার ক্যালকুলেশন করে। এগুলো তোমরা নিজেদের মতো এরকমই করতে হবে তার কোনো ব্যাপার নেই, নিজেদের মতো বুঝে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে একটা কথা বলে দিই, এর আগে আমি বলতে ভুলে গেছি, গতিশক্তিটা যখন পড়াই, গতিশক্তি স্থিতিশক্তি যেন বললাম ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু গতিশক্তির বেলায় ঋণাত্মক হওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ গতিশক্তির রাশিমালাটা একটু খেয়াল করো। এ হাফ mv স্কোয়ার, এম ভর কখনোই ঋণাত্মক হতে পারবে না, ভি যদিও বা ঋণাত্মক হয় তার বর্গ আছে, তাহলে বর্গ কোনো সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক, অতএব গতিশক্তি সর্বদাই ধনাত্মক হবে। আচ্ছা, আমরা এবার এই সমস্যাটায় আসি। 100 গ্রাম ভরের একটি গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ 1000 গ্রাম সেমি পার সেকেন্ড, বস্তুটির গতিশক্তি কত?
আমি একটা কিছুক্ষণ আগে গাণিতিক উদাহরণ করিয়েছি, মানে ডিডাকশন করিয়েছি একটা, যে পি ভরবেগ, বস্তুর ভরবেগ, আচ্ছা একটু লিখে নিই, ধরি এম ভরের বস্তুর গতিশক্তি ই এবং ভরবেগ পি, তাহলে আমরা জানি পি ইকুয়ালস টু √2m_e। এটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। এবার উভয় দিকে বর্গ করো, তাহলে E ইকুয়ালস টু p²/2m। এবার p², পি ভরবেগ, হাজার হাজার, আর 2 আর m মানে 100, তাহলে 5000 আর্গ। আর্গ হলো, তার কারণ এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে, গ্রাম সেমি পার সেকেন্ড, তাহলে এর গতিশক্তির পরিমাণ হলো 5000 আর্গ। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। দুটো ভিন্ন ভরের বস্তুর ভরবেগ সমান, দুটি ভিন্ন ভরের বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি হবে? তাহলে ধরি একটি ভারী বস্তুর ভর m ও হালকা বস্তুর ভর ছোট হাতের m, এবং তাদের বেগ যথাক্রমে ক্যাপিটাল ভি ও স্মল ভি। ভারী বস্তুর ক্যাপিটাল ভি আর হালকা বস্তুর স্মল ভি। এবার ভরবেগ প্রথম বস্তুর ক্ষেত্রে p1 মানে ভারী বস্তুর mv, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যেটা হালকা বস্তু সেটা হলো স্মল m স্মল ভি। এই দুটো কিন্তু সমান প্রশ্নানুসারে mv ইকুয়ালস টু mv। তাহলে আমরা যখন গতিশক্তির রাশিমালায় আসব তখন দুরকম বেগ রাখবো না, একরকম বেগ রাখবো। সেজন্য একটা বেগকে এলিমিনেট করে দেবো, মানে সরিয়ে দিব, একটা বেগের পরিবর্তে অন্য বেগের মাধ্যমে সেটাকে রিপ্লেস করব। তাহলে ভি ইকুয়ালস টু mv/M। এটা বের করে রাখলাম যে ক্যাপিটাল ভি আমরা ইউজ করব না। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি E1 ইকুয়ালস টু হাফ mv², দ্বিতীয় বস্তুর গতিশক্তি E2 ইকুয়ালস টু হাফ স্মল m স্মল v²। এবার দেখো E1/E2, তাহলে m ক্যাপিটাল v², স্মল m স্মল v²। আগেই বললাম ক্যাপিটাল ভি রাখবো না, ক্যাপিটাল ভির বদলে m ছোট হাতের v বাই ক্যাপিটাল M বসাবো। তাহলে m ছোট হাতের m এর স্কোয়ার, ছোট হাতের v এর স্কোয়ার, বড় হাতের m এর স্কোয়ার, আর এটা নিচে যা ছিল তাই থাকবে। ঠিক আছে, দেখো এই পোর্শনটা একটু খেয়াল করো, এই পোর্শনটা এসছে কোথায় থেকে? এখান থেকে, m² v² m²। এবার তাহলে কাটাকাটি করলে এই কেটে গেল, এটার সঙ্গে এই কেটে গেল, আর v² কেটে গেল। তাহলে থাকলো কি? ছোট হাতের m বাই বড় হাতের m। এইখানে একটা জিনিস খেয়াল করবে, ক্যাপিটাল M গ্রেটার দ্যান স্মল m। তাহলে উপরে ছোট নিচে বড়, তাহলে ভগ্নাংশটা উপরে একটা ভগ্নাংশের লব ছোট হর বড়, তাহলে ভগ্নাংশটা অবশ্যই লেস দ্যান 1 হবে। তাহলে এটা হবে লেস দ্যান 1, একের চেয়ে কম। তাহলে আমরা কি পেলাম? তাহলে এবার আমরা এখান থেকে E1/E2 লেস দ্যান 1। E1টা কার গতিশক্তি? ভারী বস্তুর গতিশক্তি, আর E2টা হলো হালকা বস্তুর গতিশক্তি। তাহলে দুটো বস্তুর ভরবেগ সমান হলে তাদের গতিশক্তির কার কিরকম হবে? তখন ভারী বস্তুর
গতিশক্তির মান হালকা বস্তুর তুলনায় কম হবে, হালকা বস্তুর তুলনায় কম হবে। দেখো বুঝতে পারলে কিনা, একটু এই জায়গাটা পরিষ্কার করে দিই তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম যে দুটো বস্তুর ভরবেগ যদি সমান হয় তাহলে তাদের গতিশক্তি কিরকম হবে, যার যে বস্তুর ভর বেশি মানে ভারী বস্তু, সেই ভারী বস্তুর গতিশক্তির মান হালকা বস্তুর গতিশক্তির তুলনায় কম হবে, মানে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে, ভারী বস্তুর গতিশক্তি কম হবে। ঠিক আছে, এবার দেখো তোমরা হয়তো মনে মনেই ভাবছিলে যে উল্টো সিচুয়েশনটা হলে কি হয়। এই উল্টো সিচুয়েশন এবার বলে দিয়েছে দুটো ভিন্ন ভরের বস্তুর গতিশক্তি সমান, তাহলে ভরবেগের তুলনা আর কি, কার ভরবেগ বেশি কার কম সেটা আমরা দেখব। তো আবার আমরা লিখি যে ধরি ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম ও হালকা বস্তুর ভর স্মল এম এবং তাদের বেগ যথাক্রমে ক্যাপিটাল ভি ও স্মল ভি। তাহলে ধরি ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম ও হালকা বস্তুর ভর স্মল এম এবং তাদের বেগ যথাক্রমে ক্যাপিটাল ভি ও স্মল ভি। স্বাভাবিকভাবে ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম হবে, যেহেতু ক্যাপিটাল এম ভারী বস্তু ধরেছি। তাহলে ভারী বস্তুর গতিশক্তি E1 ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। হালকা বস্তুর গতিশক্তি E2 ইকুয়ালস টু হাফ এম ছোট হাতের ভি স্কোয়ার। এবার ভরবেগ, এবার এই দুটো তো সমান, এবার প্রশ্ন বলে দিয়েছে E1 ইকুয়ালস টু E2, এটা আমাদের মনে রাখতে হবে। এবার ভারী বস্তুর ভরবেগ mv, হালকা বস্তুর ভরবেগ, ঠিক আছে। তাহলে ভারী বস্তুর ভরবেগ mv, হালকা বস্তুর ভরবেগ ছোট হাতের mv। এবার E1 ইকুয়ালস টু E2, যেহেতু E1 ইকুয়ালস টু E2, অতএব E1 বাই E2 কি দাঁড়ায় দেখি, হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার হাফ স্মল এম স্মল ভি স্কোয়ার, হাফ হাফ কেটে গেল। এবার এই গোটাটাকে স্কোয়ার করব, মানে একসঙ্গে হোল স্কোয়ার করব, সেজন্য একটা এম এখানে এক্সট্রা নিতে হবে। তাহলে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি তার স্কোয়ার, এম কিন্তু দুটো মানে স্কোয়ার ছিল না, সেটাকে স্কোয়ার বানালাম, তার মানে একটা এম এক্সট্রা নিয়েছি, নিচে এম দিয়ে ভাগ। আবার এইখানে স্মল এম একা আছে, তাহলে এটাকে যদি স্কোয়ার করতে হয়, হোল স্কোয়ার করতে হয়, তাহলে এখানে স্মল এম একটা বেশি নেওয়া হলো, তাহলে স্মল এম এইখানে চলে এলো। এটা করে কি সুবিধা পেলাম, ক্যাপিটাল এম ভির বদলে P1 লিখতে পারলাম, প্রথম বস্তুর ভরবেগ তার স্কোয়ার, মানে ভারী বস্তুর। আর হালকা বস্তুর ভরবেগ P2 তার স্কোয়ার ক্যাপিটাল এম। আর এটা তো 1, কারণ দুটো সমান, P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার স্মল এম বাই ক্যাপিটাল এম, অতএব P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই স্মল এম। উল্টে গেল, এটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে ক্যাপিটাল এম উপরে চলে আসবে, স্মল এম নিচে চলে আসবে। অতএব P1 বাই P2 এটা বর্গমূল হয়ে যাবে, এদিকে বর্গ আছে। তাহলে এটা যেহেতু ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম, তাহলে এটা গ্রেটার দেন 1 হলো। তাহলে আমরা P1 বাই P2 রেশিওটা কি পেলাম, গ্রেটার দেন 1।
P1টা কার জন্য? ভারী বস্তুর জন্য। P2 হালকা বস্তুর জন্য। তাহলে এক্ষেত্রে আগেরবার যেরকম ভারী বস্তুর গতিশক্তি হয়েছিল কম, হালকা বস্তুর গতিশক্তি বেশি। এবার ভরবেগ দুটো বস্তুর গতিশক্তি দুটো বস্তুর সমান, তাহলে ভরবেগ কার বেশি কার কম হবে? ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। এক্ষেত্রে কি হবে? ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর তুলনায় বেশি। ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর তুলনায় বেশি। আশা করি বুঝতে পেরেছো, এখানে কোনো সমস্যা নেই। এই হলো আমাদের কার্য ক্ষমতা শক্তি এই সম্পূর্ণ যে চ্যাপ্টার সেইটা আলোচনা শেষ হলো। এই আলোচনাটা শোনার সঙ্গে সঙ্গে তোমরা টেক্সট বই থেকে ভালো করে এই বিষয়গুলোকে বুঝে পড়বে, যাতে পড়াটা তোমাদের মধ্যে অ্যাসিমিলেট হয়, আত্মীকরণ পর্যায়ে পৌঁছায়। টেক্সট বুক ভালো করে পড়া হয়ে গেলে তারপরে যে গাণিতিক উদাহরণগুলো আছে সেগুলো উদাহরণগুলো কি করা আছে না দেখে নিজে যেরকম বুঝেছো সেইভাবে সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবে। তারপরে না মিললে সেটা দেখো কি করছে। ইতিমধ্যেই তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তারপরে তোমরা যে বই ফলো করো না কেন, বা কারো কারো কাছে একাধিক বই থাকতে পারে, কারো কারো কাছে কোশ্চেন ব্যাংক থাকতে পারে, যাই হোক সেই অনুযায়ী তোমরা প্রশ্ন উত্তরে চলে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো সমাধান করবে। প্রশ্ন উত্তর সমাধান করতে গিয়ে দেখবে তোমাদের বিভিন্ন রকমের খুঁটিনাটি যে সমস্ত কনসেপশনের গ্যাপ থেকে যাচ্ছে সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে এবং একটা সুন্দরভাবে প্রস্তুতি হয়ে যাবে এই চ্যাপ্টার সম্বন্ধে। এইভাবে তোমরা পড়াশোনা করো এখন বাড়িতে থেকে, এবং সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং সবাই ভালো থেকো। ধন্যবাদ।